নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বনফুলের লেখা উপন্যাস কিছুক্ষণ। প্রথম পর্বটি আপনারা শুনেছেন। আজ শোনাতে চলেছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। গরম গরম নিমকি লইয়া মাখনবাবু আমি বাসায় ফিরিতেছিলাম। পিছনে পিছনে আসিতেছিল রামদিন। মাখনবাবু আমার দিকে চাহিয়া বাম চক্ষুটা ঈষৎ কুঁচকাইয়া বলিলেন, দেখেছেন তো মহাপ্রভুকে? এরই কীর্তি। বুঝিলাম রামদিনের কথাই বলিতেছেন। একে বাঁচাবেন বলছিলেন না? কি উপায়? আমার কথা শেষ করিতে না দিয়া বাম হাতে তর্জনী ঠোঁটের উপর চাপিয়া মাখনবাবু তর্জন করিয়া উঠিলেন, আস্তে মশাই, উচ্চারণ করবেন না ও কথা। জানাজানি হয়ে গেলেই সর্বনাশ। তাহার পর এদিক ওদিক চাহিয়া নিম্নস্বরে বলিলেন, বেশ করে চাটা খেয়ে মাথা ঠান্ডা করে একটা পরামর্শ করতে হবে। মাস্টারমশাইকে ডেকে আনা যাবে। আপনার মতো পাকা মাথা একটা পাওয়া গেছে, ব্যাটার কপাল ভালো। আমি এ বিষয়ে আর কি পরামর্শ দেব আপনাদের? বাহ, আপনি বয়সে ছোট হলেও শিক্ষিত লোক। আপনার বুদ্ধির দামই আলাদা। আমার নিজের বিদ্যে ব্যাটারি অবধি, আর মাস্টারমশাইয়ের পেটেও, প্রাইভেটলি বলছি, এক পিলে ছাড়া আর কিছু নেই। কোনো রকমে ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার। আপনি এসে গেছেন, এ ব্যাটার পরম সৌভাগ্য। মিনিট খানেক নীরব থাকিয়া বলিলাম, আপনার বাসায় আর একজন অতিথি এনে জুটিয়েছি। আপনার স্ত্রীর কাছে তাকে বসিয়ে এসেছি। মাখনবাবু চলিতে চলিতে থামিয়া পড়িলেন। হোয়াট? আবার কে অতিথি মশাই? আগে বললে নিমকি কিছু বেশি নিতাম যে। ওতেই যথেষ্ট হবে, চলুন। চলিতে চলিতে মাখনবাবু বলিলেন, কে? একটি স্ত্রীলোক। আবার মাখনবাবু দাঁড়াইয়া পড়িলেন। স্ত্রীলোক? ডোবালেন দেখছি। কে? সেই ওয়েটিং রুমের বিধবা নাকি? আচ্ছা লোক আপনি, ওর জন্য আপনার অত মাথা ব্যথা কেন? ছোলা টোলা তো সব দিয়ে এলেন। না না, সে নয়, আর একজন। আর একজন? উহ, আপনাকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা লোক তো আপনি। ওসব টেন্ডেন্সি ছাড়ুন মশাই, ভিড়ের মধ্যে কি মুশকিল। বলিয়া সস্মিত মুখে আমার মুখের দিকে চাহিলেন। একটু থামিয়া আবার বলিলেন, কে ইনি? আগে চিনতেন নাকি? না, সাংঘাতিক লোক আপনি মশাই। মাখনবাবুর বাসার সমীপবর্তী হইয়াছিলাম। দেখিলাম জানলায় বিনু দাঁড়াইয়াছিলেন। আমাদের দেখিয়া সরিয়া গেলেন। শুনিয়া নিশ্চিন্ত হইলাম মাখনবাবু রামদিনকে বলিতেছেন, ওরে তুই মাস্টারমশাই বাড়ি থেকে একখানা চেয়ার বউ করে নিয়ে আয় তো, বাইরেই বসা যাক। আমার চেয়ারটাও বার করি। ভেতরে একে জায়গা কম, তার উপর আপনি। বলিয়া আমার দিকে চাহিয়া একটু হাসিলেন। আমিও তাড়াতাড়ি বলিলাম, হ্যাঁ সেই ভালো, বাইরেই বেশ হবে। রামদিন ঊর্ধ্বশ্বাসে একখানা চেয়ার লইয়া আসিল। মাখনবাবু একখানা ছোট চেয়ার এবং তাহার পর একটা ছোট টেবিলও বাহির করিয়া আনিলেন। টেবিলটা নামাইয়া দিয়া মাখনবাবু এদিক ওদিক চাহিতে লাগিলেন, যেন কি খুঁজিতেছেন। কি খুঁজছেন? পয়সা টয়সা পড়ে গেল নাকি? না পয়সা নয়, খুঁজছি একটি সাইজ মাফিক ইট। ইট? হ্যাঁ, টেবিলটা একটু ইয়ে কিনা, মানে পায়া চারটে সমান নয়। একটা পায়ার তলায় একটা ছোট ইট না দিলে। এই যে পেয়েছি। টেবিলটাকে ঠিক মতো বসাইয়া মাখনবাবু বলিলেন, এবার অল রাইট। দেখি চায়ের কদ্দূর কি হলো। বলিয়া তিনি ভিতরে চলিয়া গেলেন। গরুর পক্ষীটির মতো হাত জোর করিয়া রামদিন নিকটে দাঁড়াইয়াছিল। তাহাকে লক্ষ্য করিতে লাগিলাম। ৮-৬০ গড়নের লোকটি, পরনে রেলের জামা ও পাগড়ি। মুখের দিকে চাহিলেই প্রথমে চোখে পড়ে লাল চক্ষু দুইটি এবং কপালেরও রগের স্ফীত শিরাসম। জিজ্ঞাসা করিলাম, তোমার নাম রামদিন? হ্যাঁ হুজুর। যেন হাড়ির ভিতর হইতে শব্দ হইল। এমন সময় মাখনবাবু ফিরিয়া আসিলেন। হাসিয়া হাত দুইটি উল্টাইয়া বললেন, এগেন কোল্ড স্যার, ফের জল চড়িয়েছি। 5 মিনিটস মোর। ততক্ষণ আমি মাস্টারমশাইকে ডাকি একটু, আপনার সঙ্গে আলাপটা হয়ে যাক। হ্যাঁ, বাই দি বাই, ওই মেয়েটি তো কিছু খেতে চাইছে না মশাই। বলছে শুধু বসে থাকতে পেলেই ও যথেষ্ট। স্ট্রেঞ্জ ক্যারেক্টার।
সাধারণত লোকে বসতে পেলেই শুতে চায়, ও একেবারে ঠায় বসে আছে, নট নরণচরণ নট কিচ্ছু। বিনু বললে, স্পিকটি নট, মুখ বুজে চুপচাপ বসে আছে। আপনি একটু বলে কয়ে দেখুন না, যদি একটু চা খাওয়াতে পারেন। আমি হাসিয়া বলিলাম, দরকার কি জোর জবরদস্তি করবার? খেতে বলেছেন ওই যথেষ্ট। তাছাড়া আমিও তো ওকে চিনি না যে গিয়ে অনুরোধ করব। আমার সম্পূর্ণ অচেনা। প্ল্যাটফর্মে কতগুলো ছোড়া ওকে বিরক্ত করছিল, তাই আমাকে উনি বললেন ফিমেল ওয়েটিং রুমটা দেখিয়ে দিতে। আমি আপনার বাসাতেই নিয়ে এলাম। বেশ আছেন আপনি, বলিয়া হাসিয়া মাখনবাবু মাস্টার মশাইকে ডাকিতে গেলেন। স্টেশন মাস্টারের বাসা নিকটে। একটু পরেই স্টেশন মাস্টার মহাশয় আসিলেন। ভদ্রলোকের হাঁপানি আছে, লক্ষ্য করিলাম। তাহার গায়েও রেলের জামা, গলায় একটা বেমানান গোছের সবুজ মাফলার, কাঁচা পাকা দাড়ি গোফে মুখমণ্ডল সমাচ্ছন্ন। চোখের তারা দুইটি সর্বদাই যেন কুঞ্চিত ভ্রুযুগলে কিছু দেখিবার চেষ্টা করিতেছে, অথচ আবার মাঝে মাঝে সম্মুখের দিকে চট করিয়া চাহিয়া দেখিতেছে। আমার দিকে চকিতে চাহিয়া আবার ঊর্ধ্বনেত্র হইলেন। আমি নমস্কার করাতে ক্ষণিকের জন্য আমার দিকে চাহিয়া প্রতি নমস্কার করিলেন। মাখনবাবু বলিলেন, এর কথাই বলছিলাম। ও, বলিয়া মাস্টারমশাই নিকটস্থ চেয়ারটাতে বসিয়া হাঁপাইতে লাগিলেন। রামদিন চা ও নিমকি লইয়া আসিল। মাস্টার মশাইও আমার সম্মুখে এক পেয়ালা করিয়া চা ও প্রচুর নিমকি আগাইয়া দিয়া মাখনবাবু বলিলেন, খেতে খেতে আলাপটা হোক সারা। মাস্টার মশাই হাত নাড়িয়া অতি কষ্টে বলিলেন, খাবারটা আবার খাবো না, ওসব চলবে না, খেলেই হাঁপানি বাড়ে। চা বরং চলতে পারে একটু, এ সময় খাইও এক কাপ। বলিয়া তিনি একটা পেয়ালা নিজের দিকে টানিয়া লইয়া পকেটে কি যেন খুঁজিতে লাগিলেন। দুইটি পকেটেই খুঁজিলেন, কিন্তু ঈপ্সিত বস্তু পাওয়া গেল না। মাখনবাবু হাসিয়া বলিলেন, লেফট বিহাইন্ড বুঝি? ওরে রামদিন! রামদিন বাড়ির ভিতরে ছিল, দৌড়াইয়া বাহির হইয়া আসিল। রামদিন আসিতেই মাখনবাবু বলিলেন, ওরে দৌড়ে গিয়ে বাবুর আপিং এর কোটটা নিয়ে আয় তো। রামদিন দৌড়িল। মাস্টারমশাই ঊর্ধ্বনেত্র হইয়া চক্ষু মিটমিট করিতে করিতে বলিলেন, বালিশের নিচে আছে বলে দিন। মাখনবাবু আবার চিৎকার করিয়া উঠিলেন, ওরে রামদিন শোন, বালিশের নিচে আছে বুঝলি? আউজুর! রামদিন চলিয়া গেল। রামদিন না আসা পর্যন্ত আমরা সকলেই রামদিনের পথপানে চাহিয়া রহিলাম। আপিং এর কৌটো না আসা পর্যন্ত জমিবে না। যদিও বেশি দেরি হয় নাই, মাখনবাবু তথাপি অধীর হইয়া উঠিলেন। এ বেটা গাঁজা খোরকে নিয়ে আর পারা যায়। এমন সময় রামদিনকে দেখা গেল, বেচারা দৌড়াইয়া আসিতেছে। একগুলি অভিপেন গলাধ্যকরণ করিয়া এবং তৎপরে চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়া মাস্টারমশাই বলিলেন, ব্যাপার যা দাঁড়িয়েছে, চাকরি বোধহয় আর থাকে না। আচ্ছা মাখনবাবু, আমি ভাবছি এ ভদ্রলোককে আমাদের এসব ব্যাপারে জড়ানো কি ঠিক হবে? মাখনবাবু নড়বড়ে টেবিলটি চাপড়াইয়া বলিলেন, সার্টেনলি, নিশ্চয়ই আমাদের এখন কারোরই মাথা ঠিক নেই, আপনারও নেই আমারও নেই। অর্থাৎ কিভাবে দোষটা অপরের ঘাড়ে চাপানো যায় সেই পরামর্শটা। মাস্টার মশায়ের ভ্রু সন্ধানী নয়ন যুগল ঘন ঘন মিটমিট করিতে লাগিল। তিনি গভীর চিন্তামগ্নভাবে আর এক চুমুক চা পান করিলেন। আমার সহিত এইসব গোপনীয় অথচ প্রয়োজনীয় বিষয় আলোচনা করিতে মাস্টার মশায়ের মন সরিতেছিল না। আমার নিজেরও মনোগত অভিপ্রায় ছিল না এইসব ব্যাপারে নিজেকে জড়াইয়া ফেলিতে, কিন্তু মাখনবাবু নাছোড়। তিনি কনুই দিয়ে আমার পিঠে একটা খোঁচা দিয়া বলিলেন, বলুন না মশাই, কার ঘাড়ে দোষটা চাপানো যায়? বলিয়া তিনি ঘাড় ফিরাইয়া একবার চতুর্দিক দেখিয়া লইলেন, অপর কেহ আমাদের কথাবার্তা শুনিতেছে কিনা। এক রামদিন ছাড়া কাছে পিঠে আর কেহ ছিল না। মাখনবাবু বলিলেন, এ রামদিন, সিগারেট লেও। রামদিন চলিয়া গেলে আমি বলিলাম, রামদিনকে বাঁচাতে হলে হয় ড্রাইভারের দোষ দিতে হয়, না হয় ইঞ্জিনের দোষ দিতে হয়, না হয় রেল লাইনের দোষ দিতে হয়। এর মধ্যে কোনটা সম্ভবপর হতে পারে ভেবে দেখুন আপনারা। মাস্টার মশাই নিমেষের জন্য আমার পানে চাহিয়া আবার ঊর্ধ্বনেত্র হইলেন। তাহার চোখের পাতা খুব ঘন ঘন উঠানামা করিতে লাগিল। মাখনবাবু আমার চিন্তা প্রণালী দেখিয়া মুগ্ধ সস্মিত দৃষ্টিতে মাস্টার মশাইয়ের দিকে চাহিয়া রহিলেন। ভাবটা যেন, দেখিলেন তো কেমন গুচাইয়া জিনিসটাকে বলিলেন ইনি। মাস্টার মশাই ঊর্ধ্ব দৃষ্টি হইয়া হাঁপাইতেছিলেন। তিনি মাখনবাবুর এই পুলকিত মুখচ্ছবি দেখিতে পাইলেন না। বুঝিলাম তাহার পক্ষে
বেশি কথা বলা কষ্টকর। মাখনবাবুকে আমি আবার বলিলাম, তাছাড়া আমার আর একটা কথা মনে হচ্ছে এখন। বললাম বটে, ইঞ্জিন আর রেল লাইনের দোষ দেওয়া যায়, কিন্তু ভেবে দেখছি ও দুটো বোধহয় খাটবে না। কেন? ওয়াই? বিজ্ঞভাবে মাখনবাবু বলিলেন। মাস্টার মশাই হাঁপাইতে হাঁপাইতে মনোযোগ সহকারেই আমাদের কথাবার্তা শুনিতেছিলেন। তাহার চিন্তাগ্রস্ত মুখে ও দ্রুত নরণশীল চোখের পাতায় তাহা প্রতীয়মান হইতেছিল। আমি বলিলাম, ইঞ্জিনিয়ার রেল লাইন যে ঠিক আছে তা তো যে কোনো ইঞ্জিনিয়ার এসেই ধরে ফেল। রামদিনকে বাঁচাতে হলে ড্রাইভারের নামে দোষ চাপানো ছাড়া আর কোনো বুদ্ধি তো মাথায় আসছে না। মাখনবাবু সবুজ সাহেব বলিয়া উঠিলেন, তা তো ঠিক, কিন্তু হাউ? কেমন করে? সেটা ভেবে দেখতে হবে। বলতে পারেন ড্রাইভার মাতাল অবস্থায় কাণ্ড করেছে, কিংবা ওই রকমই একটা কিছু। মাস্টার মশাই নয়ন যুগল অল্পক্ষণের জন্য আমার মুখপানে নিবদ্ধ হইয়া আবার ঊর্ধ্বগামী হইল। মুখমণ্ডলে ক্ষণিকের জন্য যেন একটা আনন্দের আলো ফুটিয়া উঠিল। তিনি একটু থামিয়া থামিয়া বলিলেন, আমিও রিপোর্ট করেছি তাই। ড্রাইভার ফাউন্ড ড্রাঙ্ক। এখন কথা হচ্ছে, বলিয়া তিনি চায়ের বাটিতে আর একটা চুমুক দিলেন। মাখনবাবু বলিলেন, আপনি রিপোর্ট করে দিয়েছেন অলরেডি? হ্যাঁ হ্যাঁ, আর এই সামান্য বুদ্ধিটা কি আর আমার ঘটে নেই? একদিন চাকরি করছি, হ্যাঁ, কি মনে করো তুমি আমাকে? মাখনবাবু হাসিয়া বলিলেন, গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। মাস্টার মশাই কিছু না বলিয়া হাঁপাইতে লাগলেন। এই উত্তেজনাটুকুতে তার হাঁপানিটা যেন বাড়িয়া গেল। চাটুকু নিঃশেষ করিয়া মাস্টার মশাই উঠিয়া গেলেন। যাইবার সময় বলিয়া গেলেন, আপনারা দুজনে ভেবে চিনতে দেখুন জিনিসটাকে। ড্রাঙ্ক বললেই তো হবে না, প্রমাণের উপর সেটাকে দাঁড় করাতে হবে তো। নিমকিতে একটা কামড় দিয়া মাখনবাবু বলিলেন, সার্টেনলি, নিশ্চয়। রামদিন এক প্যাকেট সিগারেট লইয়া আসিল। একটা সিগারেট ধরাইতে ধরাইতে আমি বলিলাম, যাই, প্ল্যাটফর্মটা একবার ঘুরে ফিরে আসি। বেশি দেরি করবেন না যেন, রান্না প্রায় শেষ হয়ে গেল। আপনি আমার এখানে খাবেন সে কথা অবশ্য বলাই বাহুল্য। রান্না প্রায় হয়ে এলো। আর হ্যাঁ, আপনি ওই মেয়েটিকে বলে করে দেখুন না, যদি একটু কিছু খাওয়াতে পারেন। আমি বাধা দিয়া বলিলাম, আপনার স্ত্রী সেসব ঠিক করবেন এখন। আমার এরকম ভাবে বলাটা কি ভালো দেখায়? ভেবে দেখুন না। মাখনবাবু চায়ের বাটিতে চুমুক দিতেছিলেন। বাটিটা নামাইয়া বলিলেন, হ্যাঁ, বিনু ওসব বিষয় খুব ওস্তাদ আছে। পরকে এমন আপন করতে পারে, গিয়ে হয়তো দেখবো দুজনে হরিহর আত্মা হয়ে বসে আছে। কিছু বলা যায় না। বলিয়া মাখনবাবু এত দূর হইতে অনর্থক উকিঝুঁকি দিয়া অন্তঃপুরের অবস্থাটা পর্যবেক্ষণ করিবার চেষ্টা করিতে লাগিলেন। আমি বলিলাম, একটু ঘুরে আসি তাহলে। যান, বেশি দেরি করবেন না। তারপর হাসিয়া বলিলেন, আর কাউকে জোটাবেন না যেন। চলিয়া যাইতেছিলাম। মাখনবাবু আবার পিছু ডাকিলেন, দিস ফেলোর কথাটাও একটু ভাববেন। শক্ত সমস্যা। ড্রাঙ্ক বললেই তো হবে না, প্রমাণ করতে হবে। আমি হাসিয়া বলিলাম, রামদিনকে বলুন না, ড্রাইভারটাকে ভুলিয়ে ভালিয়ে যদি সত্যি একটু মদ খাওয়াতে পারে। বিনা পয়সায় পেলে হয়তো খেতেও পারে। মাখনবাবুর মুখ উৎফুল্ল হইয়া উঠিল। তিনি বলিলেন, দেখি, মন্দ বুদ্ধি নয় এটা, মাথা বটে আপনার। প্ল্যাটফর্মের ভিতর দিয়া চলিতেছিলাম। হঠাৎ নজরে পড়িল সেই বেনি দোলানো মেয়েটি রেল লাইনের বেড়া দেওয়া তারের উপর দাঁড়াইয়া লাফাইয়া লাফাইয়া দৌড়িতেছে। আমাকে দেখিতে পাইল না। পাইলে তার টুকটুকে লাল জিভটুকু বাহির করিয়া মুখভঙ্গি সহকারে ঠিক অভ্যর্থনা করিত। একবার মনে করিলাম ডাকি মেয়েটাকে, কিন্তু তাহার ঘটিয়া উঠিল না। নিকটেই একটা গোলমাল উঠিল। একদল লোক তালগোল পাকাইয়া একটা কোলাহলে সৃষ্টি করিয়াছে। নিকটে গিয়া দেখি সেই কাবুলিওয়ালা একটি যুবকের হাত চাপিয়া ধরিয়াছে, এবং মার্জার কবলিত মুশিকের ন্যায় যুবকটি চি চি করিতেছে। কৌতূহল হইল। ভিড় ঠেলিয়া ভিতরে গেলাম। কাবুলি আমাকে দেখিয়া বলিল, হুজুর, আপ দেখিয়ে, আপ ভালো আদমি, ইনসাফ কর দিজিয়ে। বলিয়া সে যাহা বলিল তাহার মর্মার্থ এই যে, এই যুবকটি কাবুলিটির নিকটে ছুরি কিনিবে বলিয়া একটি ছুরি চাহিয়া লয়, এবং ছুরির ধার আছে কিনা তাহা পরীক্ষা করিবার জন্য নিজের হাতের নখগুলি কাটিতে থাকে। দুইটি হাতের সমস্ত নখ নিপুণভাবে কাটিয়া এখন ছোকরা ছুরিটি এই অজুহাতে ফিরাইয়া দিতে চায় যে
ছুরিটি আশানুরূপ তীক্ষ্ণ নহে। তদুত্তরে কাবুলিওয়ালা বলিতেছে যে ছুরির ধার আছে কিনা তাহা সে এখনই সর্বসমক্ষে প্রমাণ করিয়া দিবে এই বেঈমানের নাসিকা ছেদন করিয়া। যুবকটির দিকে চাহিয়া তাহাকে চিনিতে পারিলাম, সেই টেরা ছোকরা। একাকিনী ভদ্রমহিলাটির সম্মুখে একটু আগেই দাঁত বাহির করিয়া হাসিতেছিল। তাহাকে বলিলাম, আপনি ছুরি যখন নেবেন না তখন মিছিমিছি কেন ছুরিতে নখ কাটলেন? ধার নেই মশাই ওর ছুরিতে। ধার নেই তো 10টা আঙুলের নখ অমন সুন্দরভাবে কাটলেন কি করে? জুট বাদ মত বললাম। কাবুলি গর্জন করিয়া উঠিল। টেরা ছোকরাটি বলিল, তাছাড়া অত দাম দিয়ে ছুরি কে নেবে মশাই? দাম বলছে 2.5 টাকা। আচ্ছা, 2 রুপিয়া মে দেগা, নাফা চোর দিয়া। আমি বলিলাম, কাজটা ঠিক হয়নি আপনার। এর সঙ্গে যখন দরদস্তুর করেছেন, হাতের নখ কেটেছেন, তখন নেওয়া উচিত আপনার ছুরিটা। আমার কাছে অত পয়সা এখন নেই তো। আপনার বন্ধু বান্ধবদের কাছে দেখুন, আপনারা তো একদল ছিলেন। আপনি যখন বলছেন তাই দেখি। এই হাত ছোড়ো। কাবুলি হাত ছাড়িয়া দিল। কাবুলিকে বলিলাম, বেচারার নিকট পয়সা নেই, বন্ধু বান্ধবদের নিকট হইতে জোগাড় করিয়া আনিতেছি। কাবুলিওয়ালা ছোকরার পিছু পিছু গেল। আমি এদিক ওদিক চাহিয়া দেখিলাম ছোকরার বন্ধু বান্ধবদের কাহাকেও দেখিতে পাইলাম না, সব সরিয়া পড়িয়াছে। আর একটু আগাইয়া যাইতেই সেই মারোয়ারি ভদ্রলোকের সঙ্গে দেখা হইল। তিনি এবারও আমাকে সেলাম করিলেন। শুধু সেলাম করিয়াই এবার ক্ষান্ত রহিলেন না, নিকটে আসিয়া সসম্ভ্রমে বলিলেন যে আমার সহিত তাহার গোপন একটা পরামর্শ আছে, আমি যদি অনুমতি করি। বিস্মিত হইলাম, আমার সহিত কি গোপন পরামর্শ থাকিতে পারে? একটু ইতস্তত করিয়া বলিলাম, বেশ তো, বলুন। তিনি বলিলেন যে এখানে অনেক লোকজন রহিয়াছে, পরামর্শটা প্ল্যাটফর্মের বাহিরে হওয়াটাই শুনেছি। আমি তখন বলিলাম যে ওয়েটিং রুমে এক ভদ্রলোকের সহিত দেখা করিতে যাইতেছি, সেটা না সারিয়া এখন আমি প্ল্যাটফর্মের বাহিরে যাইব না। তিনি কি অপেক্ষা করিবেন? বহুত খুব। আমি ওয়েটিং রুমে ঢুকিয়া পড়িলাম। মারোয়ারিটি চঞ্চলভাবে প্ল্যাটফর্মে পায়চারি করিয়া বেড়াইতে লাগিলেন। ওয়েটিং রুমে ঢুকিয়া দেখিলাম বৃদ্ধ বিছানা বিছাইয়া বেশ জমিয়া বসিয়া একটি বই পড়িতেছেন। তার বিধবা কন্যাটি পট্ট বস্ত্র পরিধান করিয়া ঘরের এক কোণে স্টোভে রান্না চড়াইয়া দিয়াছেন। এসো এসো, আরে বাহ, চাটা খাওয়া হয়ে গেল। বসো বসো, ওই বিছানাতেই বসো না তুমি। ভদ্রলোক মহা উৎসাহে আমাকে আপ্যায়িত করিয়া বসাইলেন। জিজ্ঞাসা করিলাম, কি বই পড়ছেন ওটা? ভদ্রলোক বইখানা লুকাইবার চেষ্টা করিয়া বলিলেন, ও একটা বাজে বই বলে মনে হবে তোমার, আমার কিন্তু বেশ লাগে। বিধবা মেয়েটি দেখিলাম মুচকি মুচকি হাসিতেছে। আমি আবার বলিলাম, কি বই? আমার এই বয়সে পিলগ্রিমস প্রোগ্রেস বা গীতা বা ওই রকম কিছু একটা পড়া উচিত, কিন্তু খুব ভালো লাগে আমার এই বইখানা। বলিয়া বইটি আমার হাতে দিলেন। দেখিলাম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। বলা বাহুল্য, আশ্চর্য হইয়া গেলাম। আরো 2-3খানা বই কাছে পড়িয়া আছে দেখিলাম। বলিলাম, বইটা তো খুব ভালো বই, ছোট ছেলে মেয়েদের এমন বই আর হয় না। ম্লান হাসিয়া ভদ্রলোক বলিলেন, ভেবেছিলাম নাতি নাতনিদের নিয়ে বুড়ো বয়সে এই বইগুলো আবার বেশ জমিয়ে পড়ব, কিন্তু ভগবান আমার কপালে সে সুখ তো আর লেখেননি, তাই একা একাই পড়ি। চুপ করিয়া রহিলাম। একটু পরে জিজ্ঞাসা করিলাম, আপনারা খুব গোঁড়া হিন্দু না? তিনি হাসিয়া বলিলেন, না, মোটেই না, তবে আমার মেয়ে কিছুদিন থেকে। বলিয়া তিনি চকিতে একবার কন্যার প্রতি চাহিয়া দেখিলেন। ও কিছুদিন থেকে ভয়ানক গোঁড়া হয়ে উঠেছে। আমি বলিলাম, কিছুদিন থেকে আগে গোঁড়া ছিলেন না? না, মোটেই না। কলেজে পড়া মেয়ে কি সহজে গোঁড়া হয়? ও বিএ পাশ করেছে আজ বছর 4 করে, তাই না মিন্টু? মিন্টু কিন্তু দেখিলাম আমাদের দিকে পিছন ফিরিয়া বসিয়া আলু ছাড়াইতেছেন। বৃদ্ধের কথা একটু মাথা নিচু করিলেন মাত্র। হ্যাঁ, 4 বছরই। বলিয়া বৃদ্ধ চুপ করিয়া গেলেন। মিন্টু নীরবে তরকারি কুটিতে লাগিলেন। আমি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের পাতাগুলো উল্টাইয়া ছবি দেখিতে লাগিলাম। নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বৃদ্ধ আবার বলিলেন, বরাত বরাত, সবই অদৃষ্ট। অদৃষ্ট ছাড়া পথ নেই, বুঝলে বাবা। বিধাতার বিধানকে মেনে নেবার মতো মনে শক্তি থাকা দরকার। আমার ওইটের অভাব ছিল বলেই এত কষ্ট পেলাম।
বলিয়া বৃদ্ধ একটু হাসিলেন, একটু চুপ করিয়া আবার শুরু করিলেন। বিধাতার বিধানকে মেনে নেওয়াই উচিত। বিনোদ পাগল হয়ে গেছে, পাগলা গারদে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছি তো। মিন্টু বিধবা হয়েছিল, সেটাকেও এমনই ভাবে মেনে নিলেই চুকে যেত, কিন্তু আমি গেলাম বিধাতার ওপর টেক্কা দিতে। বিধাতা সে কথা শুনবে কেন? আরে বাহ! বলিয়া আবার একটু হাসিলেন। হঠাৎ মিন্টু বৃদ্ধের দিকে ফিরিয়া বলিলেন, আচ্ছা বাবা, নিজেদের দুর্ভাগ্যের কথা বাইরের পাঁচজনকে শুনিয়ে লাভ কি? এসব কি বলে বেড়াবার মতো কথা? আমি বলিলাম, থাক, দরকার কি ওসব কথা, এবার আমাকে উঠতেও হবে। বলিয়া উঠিবার উপক্রম করিলাম। বৃদ্ধ একটু অপ্রতিভ হইয়াছিলেন, বলিলেন, এরই মধ্যে উঠবে কোথায়? ট্রেনের তো এখন ঢের দেরি। আমাদের এইখানেই যখন রান্না হচ্ছে, তখন এইখানেই চারটি খাও না। আমার আপত্তি নেই তাতে, কিন্তু মাখন বাবুর বাড়িতে আমার জন্য রান্না হচ্ছে শুনলাম। ও আচ্ছা, সেইখানেই খেও তাহলে। তবু বসো একটু, এর মধ্যেই রান্না নিশ্চয়ই আর হয়ে যায়নি। না, তা বোধহয় হয়নি। আচ্ছা বসছি একটু। বলিয়া আবার বসিয়া পড়িলাম, কিন্তু স্বচ্ছন্দ ভাবটা যেন আর ফিরিয়া পাইলাম না। বৃদ্ধ উচ্ছ্বসিত হইয়া বলিতে লাগিলেন, হ্যাঁ বসো বসো, কোথায় যাবে এখন? মেডিকেল কলেজের ছেলে দেখলেই আমার বিনোদকে মনে পড়ে। এর মধ্যে হয়তো কোনো যুক্তি নেই, কিন্তু মেডিকেল কলেজের ছাত্র শুনলেই তাকে নিজের লোক বলে মনে হয়। অর্থাৎ কথা অসমাপ্ত রাখিয়াই ভদ্রলোক থামিয়া গেলেন। খানিকক্ষণ নীরবেই কাটিল। আমি কেমন জানি একটু অস্বস্তি বোধ করিতেছিলাম। কোনো ছুতায় উঠিয়া পড়িতে পারিলে বাঁচি। এমন সময় বৃদ্ধ আবার বলিয়া উঠিলেন, কিন্তু তুই রাগ করলি? কিন্তু তুই ভেবে দেখ দেখি, এইসব কথা চেপে রাখা উচিত কি? শিক্ষিত লোক মাত্রেই সমাজের বড়দের কথাটা বলা উচিত, কারণ হয়তো ওরা এর প্রতিকার করতে পারবেন। আমার মনে হয় খবরের কাগজে লেখালেখি করে সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। সম্ভব হলে এইসব লোককে পুলিশের হাতে দেওয়া কর্তব্য। শরীরে কোথাও যদি ঘা হয়ে পচে যায়, সেটাকে লুকিয়ে রাখতে হবে। আরে বাহ! তার চশমার পুরো লেন্স দুইটি আলোকপাতে অত্যন্ত চকচক করিতে লাগিল। তিনি উত্তেজিত স্বরে বলিতে লাগিলেন, না না, শোনো তুমি, তোমার শোনা উচিত। প্রত্যেক শিক্ষিত লোকের জানা উচিত কিরকম পাজি সমাজে আমরা বাস করি। মিন্টু বিধবা হবার পর আমি তার আবার বিয়ে দিয়েছিলাম, সে একরকম জোর করে। মিন্টুকে অনেক কষ্টে রাজি করালাম। মিন্টু যদিও রাজি হলো, আত্মীয় স্বজনেরা গুরুতর আপত্তি করলেন। আমি দেখলাম, আরে বাহ, আত্মীয় স্বজনদের মন রাখতে গেলে নিজের বিবেককেই অগ্রাহ্য করতে হবে। লেখাপড়া শিখেছি তাহলে কিসের জন্য? পাত্রের জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিলাম। বলিয়া ভদ্রলোক একটু চুপ করিয়াই আবার আরম্ভ করিলেন। একদিন সকালবেলা বসে আছি, একটি নিরীহ গোছের লোক এসে দেখা করলেন। বললেন আমার বিজ্ঞাপন তিনি দেখেছেন এবং আমার মেয়েকে বিয়েও করতে রাজি আছে, তিনিই পাত্র, বুঝলে? বিধবা বিবাহ নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা হল। ছেলেটির কথাবার্তা শুনে আমার বেশ ভালো লাগলো। ছেলেটি দেখতেও বেশ ভদ্র নিরীহ। তারপর ছেলেটি বললে যে বিধবা বিবাহ করলে কিন্তু আত্মীয় স্বজন সবাই তাকে ত্যাগ করবে। একরকম নিঃসম্বল নিঃসহায় হয়ে পড়তে হবে তাকে। সুতরাং কিছু পণ চাই, অন্তত 5,000 টাকা না পেলে তার পক্ষে বিবাহের দায়িত্ব নেওয়া সম্ভবপর নয়। আমি ভেবে দেখলাম কথাটা ঠিকই, সমাজকে তো চিনি, রাজি হয়ে গেলাম। বৃদ্ধ আবার চুপ করিলেন। মিন্টুর দিকে ফিরিয়া দেখিলাম এক মনে তরকারি কুটিতেছেন। বৃদ্ধ আবার বলিয়া উঠিলেন, সবই বরাত, আমার রোগ চলে গিয়েছিল। ছোকরাটি বললে সে গোপনেই বিয়ে করতে চায়, তাতেও রাজি হয়ে গেলাম। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাবার মাসখানেক পরেই ছোকরা একদিন নিরুদ্দেশ, কোনো পাত্তা নেই। তারপর শুনলাম এবং খোঁজ খবর করে জানলাম যে কথাটা সত্যি। ছোকরার আরো দুবার বিয়ে হয়েছে, পত্নী দুটিও জীবিতা। ভেবে দেখো একবার। মিন্টু তারপর থেকে যে নিষ্ঠা শুরু করেছে তা প্রায়
আত্মহত্যারই সামিল, অর্থাৎ এই দারুণ গ্রীষ্মে নিরম্বু উপবাসটা কিন্তু করবেই তো, মানে ওর মনের অবস্থাটা করবে না। আরে বাহ! বৃদ্ধ অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়াছিলেন। আমি বলিলাম, আমি বুঝেছি সব, আপনি একটু স্থির হন। স্থির হব বই কি, আমরা অতি ধীর স্থির বিচক্ষণ জাতি। আরে বাহ, অস্থির হওয়া আমাদের ধাতেই নেই। একটু অস্থির প্রকৃতির হলে ওই জুয়া চোরটা এতদিন খুন হয়ে যেত, আর আমি এতদিন ফাঁসি যেতাম। কিন্তু আমরা রাজা উজির মারি মুখে, সত্যি সত্যি মারি মশা ছাড় পোকা ময়লা বিছানায় বসে বসে, আসল কাজ কিছু করতে পারি না। ইংল্যান্ডের মেয়েরা কত অসতী, তারই হিসেব করতে আমরা ব্যস্ত। আমরা এমন সময় ফ্যান উতলাইয়া জ্বলন্ত স্টোভটা হঠাৎ নিবিয়া গেল। মিন্টু উঠিয়া সেই দিকে গেলেন। বৃদ্ধ ভদ্রলোক সেদিকে একবার চাহিয়া আবার শুরু করতেছিলেন। আমি কিন্তু উঠিয়া পড়িলাম। মাখনবাবুদের রান্না বোধহয় হয়ে গেছে, এইবার আমি যাই। বাহির হইয়া আসিলাম। আসিবার সময় মিন্টুর পানে একবার চাহিয়া দেখিলাম, কিছু দেখা গেল না। নির্বাপিত স্টোভটার সম্মুখে আমাদের দিকে পিছন করিয়া বসিয়া আছে। বাহিরে আসিতেই মারোয়ারি ভদ্রলোকটির সহিত দেখা হইল। তিনি আমার জন্য অপেক্ষা করিতেছিলেন। অতিশয় সসংকোচে এবং অত্যন্ত সবিনয়ে মারোয়ারি ভদ্রলোক যে কথাটি আমাকে বলিলেন, তাতে শুধু বিস্মিতই নয়, চলচ্ছক্তিরহিত হইয়া পড়িলাম। চলিতেছিলাম, দাঁড়াইয়া পড়িতে হইল। মারোয়ারিও দাঁড়াইলেন এবং উভয় হস্ত নাড়িয়া এদিক ওদিক চাহিতে চাহিতে যে কথা আমাকে বুঝাইতে লাগিলেন, তাহার মর্মার্থ গ্রহণ করা আমার পক্ষে অসম্ভব না হইলেও তদানুসারে কার্য করা সম্ভবপর ছিল না। সে কথা তাহাকে বলিতেই তিনি তৎক্ষণাৎ প্রস্তাব করিলেন যে আমাকে মাখনবাবুকে এবং মাস্টার মহাশয়কে পান খাইবার জন্য কিছু দিতে তিনি প্রস্তুত আছেন, কার্যটি কিন্তু করাইয়া দিতে হইবে। ব্যাপার নিম্নলিখিত রূপ। বংশী হালুয়াই মারোয়ারিটির পূর্ব পরিচিত। সহসা এতগুলি লোকের ক্ষুধা মিটাইবার সঙ্গতি হালুয়াইয়ের নাই। সুতরাং এই মরশুমে শেঠজির সহিত বংশীর দেখা হইয়া যাওয়াতে রামজির কৃপাই প্রমাণিত হইয়াছে। ক্যাপিটালের জন্য আর তাহাকে ভাবিতে হইবে না। প্রাক্তন বন্ধু বংশীর উপকারার্থে শেঠজি সদশ খরচ করিতে পশ্চাৎপদ নহে, কিন্তু তৎপূর্বে তিনি আমাদের কৃপা প্রার্থনা করিতে চাহেন। অর্থাৎ তিনি চাহেন যে আমি মাখনবাবু এবং মাস্টারমশাই পান খাইয়া এমন একটা কারবাই করি যে ট্রেনখানা অন্তত আরো 24 ঘন্টা যেন এখানে পড়িয়া থাকে। তাহা না থাকিলে অনর্থক এতগুলো টাকা খরচ করিয়া আটা, ঘিউ এবং তরকারির জন্য 4 ক্রোশ দূরবর্তী সাধুগঞ্জের বাজারে যাওয়ার কোনো অর্থ হয় না। কাছাকাছি যত আটা, ঘি এবং তরকারি ছিল বংশী সব কিনিয়া লইয়াছে, এবং তাহাও নিঃশেষিত প্রায়। সাধুগঞ্জে যাইবার জন্য সে শেঠজিকে পীড়াপিড়ি করিতেছে। শেঠজিরও যাইতে বিশেষ কোনো আপত্তি নাই, কিন্তু তৎপূর্বে তিনি আমাদের কৃপা প্রার্থনা করেন। ইচ্ছা করিলে পান অবশ্য আমরা খাইতে পারি। আমি জানাইলাম আমাকে এসব কথা বলা বৃথা, কারণ আমিও একজন প্যাসেঞ্জার মাত্র। মাখনবাবু বা মাস্টারমশাইয়ের সহিত আমার ঘনিষ্ঠতা নিতান্তই আকস্মিক। ইহা শুনিয়া তিনি মোটেই বিচলিত হইলেন না। মৃদু মৃদু মাথা নাড়িয়া অর্ধনিমীলিত নেত্রে তিনি যাহা বলিতে লাগিলেন, তাহার প্রতিবাদের ভাষা খুঁজিয়া পাইলাম না। তিনি এমন কোনো উক্তি করিলেন না যাহা যুক্তির দ্বারা খণ্ডন করা যায়। তিনি বলিতে লাগিলেন যে আমার সহিত মাখনবাবু ও মাস্টারমশাইয়ের যে কোনো সম্পর্ক নাই তাহা তিনি অবগত আছেন। সমস্ত পাক্কা খবরই তিনি সংগ্রহ করিয়াছেন এবং ইহাই সার বুঝিয়াছেন যে আমি যদি মাখনবাবু ও মাস্টারমশাইকে একটু অনুরোধ করি, তাহা হইলেই কার্যটি নিষ্পন্ন হইয়া যায়। এ কথা তিনি ভালো করিয়া জানিয়াই তবে আমার নিকট আসিয়াছেন। সামান্য পান খাইতে আপত্তি কি? বুঝিলাম এখানে সত্য ভাষণ নিষ্ফল। একটু কৌতুক বোধ হইল। বলিলাম, আচ্ছা, চেষ্টা করে দেখছি বলিয়া অগ্রসর হইতে লাগিলাম। একটু গিয়া দেখিলাম তিনি পিছু পিছু আসিতেছেন। তাহাকে ডাকিয়া বলিলাম যে তিনি যদি পিছু পিছু আসেন, তাহা হইলে কিন্তু কার্যসিদ্ধি হওয়া শক্ত। এ কথায় জাদু মন্ত্রের মতো কাজ হইল। ভদ্রলোক তৎক্ষণাৎ আমার সঙ্গ ছাড়িয়া দিলেন, কিন্তু যাইবার পূর্বে বলিয়া গেলেন যে আমার দয়ার উপর ভরসা করিয়া তিনি তাহা হইলে সাধুগঞ্জের হাট অভিমুখে যাত্রা করিতেছেন। হাসিয়া উত্তর দিলাম, আচ্ছা, নমস্কার। ফিরিয়া দেখি সে বেঁটে ভদ্রলোক। একটি লাল রঙের কোট বাহির করিয়া পরিধান করিয়াছেন, হাতেও একটি বেঁটে গোছের বর্মা চুল।
এত বেটে বর্মাচরণ ইতিপূর্বে দেখি নাই। তাকে নমস্কার করিয়া আগাইয়া গেলাম। কিছু দূর গিয়াই মাখন বাবুর সহিত দেখা হইল। তিনি আমাকে ডাকিতে আসিতেছিলেন। দূর হইতেই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ভীষণ কাণ্ড মশাই, শিগগির আসুন। কি হলো? আরে ওই যে মেয়েটা আপনি রেখে গেলে, এর উচির মেয়ে, ভাগ্যের রান্নাঘরে ঢোকেনি, ঢুকলে তো সব হাঁড়ি কুড়ি ফেলে দিতে হতো। কি মুশকিল! অজ্ঞাত কুলশীলকে এই জন্যই আশ্রয় দিতে নেই, শাস্ত্রে বলেছে। আরে না না, আপনাকে অত কাঁচুমাচু হতে হবে না, আপনার দোষ কি? বাইরে থেকে দেখে তো কিছু বোঝবার জো নেই আজকালকার দিনে, সবাই ফিটফাট। আমি শুনিয়া অবাক হইয়া গিয়াছিলাম। জিজ্ঞাসা করিলাম, বুঝলেন কি করে? আরে সে নিজেই বললে কি না, এই ধারে মেয়েটি বেশ ইয়ে আছে। নিজেই বললে? হ্যাঁ, বিনু খাওয়ার জন্য খুব জিদ করতে লাগে। তখন মেয়েটি বললে যে, আমি তাহলে আপনাদের থালা গ্লাস এঁটো করবো না, সব জেনে শুনে যদি এঁটো করতে দেন তাহলে অবশ্য আলাদা কথা, কিন্তু আমার প্রথমেই আপনাদের জানানো উচিত যে আমি মুচির মেয়ে। এই শুনেই তো বিনুর পিলে চমকে গেল। বলিয়া মাখনবাবু হা হা করিয়া হাসিয়া উঠিলেন। জিজ্ঞাসা করিলাম, মেয়েটি এখন আছে কোথায়? আপনাদের বাড়িতেই? মাখনবাবু আমার পিঠ চাপড়াইয়া বলিলেন, নো নো স্যার, ভয় নেই, সে নিজেই চলে গেছে। কোথায়? আলগোজে একখানা নিমকি খেয়ে সে ওই রাস্তাটা দিয়ে চলে গেল। বলে গেল আমি গ্রামের ভেতরটা একটু ঘুরে আসি, জিনিসপত্র সব আমার বাসাতেই পড়ে আছে। কি বলিব, কথা খুঁজিয়া পাইতেছিলাম না। মাখনবাবু অনর্গল বকিয়া যাইতেছিলেন। আজ সব মাটি হয়েছিল আর একটু বলে। রামদিন বেটা গ্র্যান্ড পাবদা মাছ জোগাড় করে এনেছে, আর বিনু করেছে তার ঝাল। বিনুর হাতে ঝাল কোনোদিন খাননি, খেলে আর ভুলতে পারবেন না। সিম্পলি বিউটিফুল। ও বেটি ছুঁয়ে দিলেই সব ভেস্তে গিয়েছিল আর একটু হলে। মাখনবাবুর বাড়ির কাছে আসিয়া পড়িয়াছিলাম। মাখনবাবু জিজ্ঞাসা করিলেন, চান করবেন তো আপনি? ইচ্ছে তো আছে, কিন্তু এখন আবার কাপড়টা ভেজাবো কিনা ভাবছি। কাপড় দিচ্ছি আমি মশাই, চান করুন, চান না করলে চলেই গরমে। বলিয়া মাখনবাবু ভিতরে চলিয়া গেলেন। বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনিতে পাইলাম মাখনবাবু বলিতেছেন, এ কি, পাবদা মাছগুলো এখনো কিছু করনি? তোমাকে বলে গেলাম ঝাল করতে। এই বেলা থাক না, কালকের বাসি মাছের টক তো আছে এক খোড়া। পাবদাগুলো বরং ভেজে রাখি, ও বেলা হবে। শরীরটাও ভালো নেই, কেমন যেন জ্বর জ্বর করছে। না না, তা কি হয়? ভালো করে ঝাল করো মাছগুলোর। ভদ্রলোককে আমি বললাম যে তোমার হাতে ঝাল খেলে তিনি জীবনে সে কথা ভুলতে পারবেন না। আহা, করো করো, বুঝলে? উনুন তো নিভে গেছে, তোমার তো সব অনাছিষ্টি। কুচ পরোয়া নেই, রামদিনকে ডেকে দিচ্ছি। আমি দেখিলাম এইভাবে দাঁড়াইয়া দাম্পত্য লাভ চুরি করিয়া শোনাটা ঠিক নয়। একটু সরিয়া পায়চারি করিতে লাগিলাম। মিনিট খানেক পরেই মাখনবাবু একখানা কাপড়, গামছা এবং একটা চায়ের পেয়ালায় করিয়া খানিকটা তৈল লইয়া দর্শন দিলেন। তেল মাখিতে মাখিতে প্রশ্ন করিলাম, কাছাকাছি পুকুর কোথাও আছে? একটা ডুব দিয়ে আসতাম তাহলে। খুব কাছাকাছি নেই, তবে একটু দূরে গেলেই আধ মাইলটা একটা ভালো পুকুর পেতে পারেন। এই যে রাস্তাটা সোজা চলে গিয়ে ওই মন্দিরটার পাশ দিয়ে বেঁকে গেছে, ওই রাস্তা। মন্দিরটার পাশ দিয়ে গিয়ে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে, আপনি বাঁ দিকেরটা ধরে সোজা চলে গেলেই পুকুর পাবেন। বেশ ভালো পুকুর, যান, তাহলে দেরি করবেন। মাথায় একটু তেল চাপড়াইয়া বাহির হইয়া পড়িলাম। কিছু দূর অগ্রসর হইয়া দেখিলাম যে রাস্তার মোড়টায় যেখান হইতে আমাকে বাঁকিয়া পুকুরে রাস্তা ধরিতে হইবে, সেইখানটায় অনেকগুলি লোক জমিয়াছে এবং একটা গোলমাল হইতেছে। দ্রুতপদেই যাইতেছিলাম, গতিবেগ আরো একটু বাড়াইলাম। ভিড়ের নিকটবর্তী হইয়া দেখিলাম একটা গরুর গাড়ির একটা চাকা রাস্তার পাশের একটা গর্তে পড়িয়া গিয়াছে। শীর্ণ গরু দুইটি প্রাণপণে চেষ্টা করিতেছে বটে, কিন্তু তাহাদের সাধ্যে কুলাইতেছে না। গাড়োয়ান সে কথা শুনিবে কেন? তাহার হাতে লাঠি আছে, গায়ে শক্তি আছে, সে প্রাণপণে লাঠিবাজি ও গলাবাজি করিয়া লোক জমাইয়া ফেলিয়াছে। লোকও দেখিলাম জমিয়াছে অনেকগুলি। আবাল বৃদ্ধ বনিতা সকলেই এই পাঁজর বাহির করা ঘাড়ে ঘা বলদ দুইটির বদমাইশি সকৌতুকে নিরীক্ষণ করিতেছে। আশ্চর্য পাজি গরু, এত মার খাইতেছে, তবু জোর করিয়া টানিয়া গাড়িটাকে গর্ত হইতে তুলিবে না। পেয়ে যাবি, তোদের বের করছি, থাম। ক্রুদ্ধ গাড়োয়ান তড়াক করিয়া লাফাইয়া পড়িল এবং গাড়ির সামনে গিয়া গরু দুইটির মুখের উপর নাকের উপর লাঠি চালাইতে লাগিল। গাড়োয়ান ও দর্শকবৃন্দ সকলেই হিন্দু। গোজাতির উপর তাহাদের শাস্ত্রীয় অধিকার আছে, বলিবার কিছু নেই। গাড়োয়ানের হাত ব্যথা হয় নাই, সুতরাং সে হাত চালাইতেছিল।
আমি আর থাকিতে না পারিয়া বলিয়া উঠিলাম, ওহে আর মেরো না, এসো বরং আমরা সবাই মিলে ঠেলে ঠেলে গাড়িটাকে তুলে দিও করে। আরে থামেন বাবু, আপনি এই গরুকে আপনি চেনেন না, দেখুন না আমি সায়স্তা করে তবে ছাড়, বলিয়া সে আবার মার শুরু করিল। চোর দো, মত পারো। দেখি সেই কাবুলিওয়ালা আসিয়া হাজির হইয়াছে। চোর! সে তাহার বলিষ্ঠ দেহ লইয়া আগাইয়া গেল এবং প্রথমেই গিয়া গরু দুইটাকে খুলিয়া দিল। এই আগাছায় কে কাটা বলিয়া গারোয়ান প্রথমটা একটু বাধা দিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু কাবুলিওয়ালার মুখে সে যে ভাব দেখিল তাহাতে সে আর বেশি কিছু বলা নিরাপদ মনে করিল না। তুম আদমি নেহি জানবার হ্যায়, বলিয়া কাবুলি গরু দুইটিকে হাঁকাইয়া নিকটেই বাঁধিয়া রাখিয়া আসিল। এইবার সে আমাকে দেখিতে পাইল, সেলাম করিয়া সহাস্যে বলিল, আইয়ে বাবু সাহেব, থোড়া হাত লাগা দিজিয়ে, বলিয়া সে নিজেই প্রথমে গিয়া জোয়ালে কাঁদ দিল। তাহার দেখা দেখি গারোয়ান এবং আরো দু একজন আগাইয়া গেল। আমি এবং আর বাকি সকলে গাড়িটার পিছন হইতে ঠেলিতে লাগিলাম। অনেক ঠেলাঠেলির পর গাড়িটা পথে উঠিল। কার্য সমাধা করিয়া কাবুলিওয়ালা বস্তু ভাষায় খানিকটা কি বলিয়া গেল বুঝিলাম না। জ ঝ এবং জেরের ঝড় বহিয়া গেল। বিশেষে সে আমাকে আবার সেলাম করিয়া বিদায় লইল। এ ট্রেন এসে যাইবে না, কারণ ট্রেন ছাড়িবার কোনোই ঠিক নাই। উপস্থিত সে গ্রামান্তরে যাইতেছে। কাবুলিওয়ালা চলিয়া যাইবার পর গারোয়ান গজর গজর করিতে লাগিল। শালা গোয়ার এসে আমার সব নয়চয় করে দিয়ে গেল, মাল গেছে পড়ে, একবেলা যাবে এখন কুড়োতে। এই এই একটি দানায় কেউ হাত দিও না বলছি। সত্য ওই পিছনের একটা ফাটা বস্তা হইতে কিছু ছোলা রাস্তার ধুলার উপর পড়িয়া গিয়াছিল এবং তাহার উপর হুমড়ি খাইয়া কয়েকজন পড়িয়াছিল, বোধহয় কুড়াইয়া দিবার জন্যই। কিন্তু গারোয়ান তাহাদের এই উপচিকিৎসাকে আমল দিল না, দাঁত খিচাইয়া তাড়া করিয়া গেল। পার্শ্ববর্তী একটি লোককে জিজ্ঞাসা করিলাম, এই আগা সাহেব এই অঞ্চলেই থাকে নাকি? সে বলিল যে আগা সাহেব কোথায় যে থাকে তাহা তাহার জানা নাই, তবে এই অঞ্চলে সে প্রায়ই ঘোরে। অনেকেই তাহার কাছে টাকা ধার লয়, অত্যন্ত চড়া সুদ, মাসিক টাকা প্রতি 2 আনা। তাহার পর নিম্নস্বরে সে জানাইয়া দিল যে এই মঙ্গল গারোয়ানই তাহার নিকট টাকা ধারে, তাই তাহার কাজে বাধা দিতে সাহস পাইল না। তাহা না হইলে আমার আর বেশি শুনিবার আগ্রহ ছিল না। মাখন বাবুর নির্দেশ মতো বাম দিকের রাস্তাটা ধরিয়া মাঠের দিকে অগ্রসর হইয়া গেলাম। কিছু দূর গিয়াই সম্মুখে একটা প্রকাণ্ড মাঠ। মাঠের বুক চিরিয়া একটি পায়ে চলা সরু পথ বিসর্পিত রেখায় দিগন্তে মিলাইয়া গিয়াছে। কাছে দূরে কতগুলি গরু চড়িতেছে। পাশেই কয়েকটি রাখাল বালক ডাঙ্গুলি খেলিতেছে। তাহাদেরই একজনকে ডাকিয়া জিজ্ঞাসা করিলাম, উটটা কোন দিকে? তাহারা বলিল যে সোজা কিছু দূর গেলেই পাওয়া যাইবে। উদার বিস্তীর্ণ মাঠে চলিতে চলিতে মনটা কেমন যেন উদাস হইয়া গেল। চাহিয়া দেখিলাম মেঘলেশীন নীলাম্বর খর রৌদ্রে পুড়িয়া যাইতেছে। বহু ঊর্ধ্বে চক্রাকারে কতগুলি শকুনি উড়িয়া বেড়াইতেছে। একটা গরুর পিঠে একটা কাক বসিয়া তাহার পুরাতন ক্ষতটাকে ঠোকরাইয়া রক্তাক্ত করিয়া তুলিয়াছে। আরো একটু দূরে গিয়া দেখিলাম বিস্ফারিত চঞ্চু শালিক দম্পতি আমাকে দেখিয়া উড়িয়া গেল। রৌদ্রদগ্ধ ধূসর মাঠের উপর দিয়া হাঁটিয়া চলিয়াছি। পুষ্করিণী কত দূরে আছে কে জানে। আজকের মতো বনফুলের লেখা এই উপন্যাস কিছুক্ষণ এখানেই শেষ করছি। আগামী পর্বে এই উপন্যাসটি শেষ হবে। আপনাদের কেমন লাগছে জানাবেন, আর আমার চ্যানেলের অন্যান্য গল্প উপন্যাসগুলো শুনে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।